দিশা বর্ণালী লুকাচ্ছে কেন, মুখ লুকাচ্ছে কেন বর্ণালী? ও তোমরা খেতে বসে তারপর আমাকে বলছো স্যার খাবেন না? এটা মেয়েরা তো এরকম করে না, তো স্বাভাবিক। মেয়েরা তো আগে স্যারেদের খাওয়ায়, খাওয়ানোর পরে তখন নিজে খায়। কৌশিক খাবে কি না? কৌশিককে ডাকো। আমরা আজকে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং শেষের কবিতা পাঠকেন্দ্রের পক্ষ থেকে আমরা এসেছি একটা সরাসরি হেমনগরে। হেমনগরে সেই রায়মঙ্গল, একদিকে রায়মঙ্গল যার অবশিষ্ট প্রান্তে বঙ্গোপসাগর শুরু হয়েছে। আমরা একটু পরে দেখাবো সেই বঙ্গোপসাগরে যাওয়ার জন্য বাংলাদেশের ট্রলারগুলো সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে ভিডিওটা তৈরি করার আগে আমার যেন কেমন একটা মনে হচ্ছিল, একটা কবিতার লাইন, শুধু ঘরতে দুপা ফেলিয়া একটি ঘাসের ওপর একটি শিশির বিন্দু। অর্থাৎ আমরা কিছু একটা বিন্দু দিয়ে একটা কিছু করতে চাই, সেই অভিপ্রায় নিয়েই আজকে আমরা সকালে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকে সুন্দরবন উদ্দেশ্যে এসেছি। আসলে আমাদের উদ্দেশ্য সেটা নয়, আমাদের আজকের উদ্দেশ্য আমাদের পাঠকেন্দ্রের এক ছাত্র সায়ন এবং আমাদের পাঠকেন্দ্রের আরেক ছাত্রী নাম বন্যা, এদের দুজনের বিবাহ কাজ শুভ সম্পন্ন হয়েছে এবং সেই বিয়ের জন্যেই আমরা আজকে তার কাছে অভিনন্দন জানাতে এবং যে কথা বলছিলাম বিন্দুতে সিন্ধু, তাদেরকে নিয়ে বলা যেতে পারে আমরা হানিমুনে বেরিয়েছি। ওরা যেহেতু হানিমুনে বেরোতে এখনও পারেনি কিংবা গেছে হয়তো আমরা জানি না, কিন্তু আমরা শেষের কবিতা পাঠকেন্দ্রের পক্ষ থেকে ওদেরকে আজকে হানিমুন নিয়ে এসেছি। তারই আজকে কিছু অংশ আপনাদের অবশ্যই দেখাবো, আপনারা দেখতে থাকুন। আপনারা সম্ভবত দেখতে পাবেন যে বঙ্গোপসাগরে যাওয়ার জন্য ট্রলারগুলো কিন্তু সারি সারি দাঁড়িয়ে আছে, অনেকটা দূরে আছে। আমরা চেষ্টা করছি জুম করে দেখানোর জন্য, কতটা পারবো আমরা জানি না, কিন্তু এই দেখুন ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, একদম বাংলাদেশের ট্রলার এগুলো। আমরা যে হেমনগরে এসেছি, আপনারাও আসতে পারেন, এখানে সুন্দর থাকার ব্যবস্থা আছে, গেস্ট হাউস আছে। সেই গেস্ট হাউসের থেকে আপনারা গভীর জঙ্গলের মধ্যে এখান থেকে সুন্দরবনে যাওয়ার যাবতীয় রাস্তা, যাবতীয় পথ কিন্তু এই জায়গায় থেকে এখান থেকে এসে আপনাকে এইরকম ধরনের বোর্ড আছে, লঞ্চ দেখতে পাচ্ছেন, এখানে লঞ্চ দাঁড় করানো আছে, সারি সারি লঞ্চ আছে, এগুলো আমরা ভাড়া নিতে পারেন।
ভাড়া নিয়ে কিন্তু আমরা গভীর জঙ্গলের মধ্যে যেতে পারেন, যেখানে কিন্তু আপনাদের দেখা হয়ে যেতে পারে আমাদের মামা বাঘ মামার সঙ্গে কিন্তু আপনাদের দেখা হয়ে যেতে পারে। এবং সেই সঙ্গে যে বন্য হরিণ, শূকর, নানান রকম বন্য পশু কিন্তু এখানে আছে, সেগুলো দেখা হতে পারে। এই যেমন একটি দেখি যাচ্ছে ছোট্ট এই নৌকা নিয়ে আপনারা সরাসরি নদী বিহারে মানে যেতে পারেন। এখানে এই নৌকাগুলো, ছোটো ছোটো নৌকাগুলো কিন্তু খুবই অ্যাভেলেবেল আছে এবং আপনারা কিন্তু সেই সাথে যেতে পারেন। সেই আহ্বান আপনাদের কাছে রাখলাম। সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে আসুন, হেমনগর খুব ভালো জায়গা, খুব মনোরম জায়গা। সেই মনোরম জায়গায় অবশ্যই ঘুরুন এবং উপভোগ করুন সুন্দরবন অঞ্চলের সুন্দরী গাছ। দিশা, রিনিয়া ওরা কিন্তু সুন্দর পোজ দিয়ে ছবি করছে, সেলফি তুলছে, ওরা মনের আনন্দে আছে। জয়ন্তী, বিপাশা, বর্ণালী এদের ইতিমধ্যে সেলফি তোলা হয়ে গেছে। ঠিক একটা বন্য পরিবেশের মধ্যে আমরা আছি। এই যে দেখছি যে প্রচুর ম্যানগ্রোভ গাছ এখানে লাগানো হয়ে গেছে। সেই ম্যানগ্রোভের গাছের কিছু অংশ আমরা দেখাচ্ছি এবং খুব মনোরম জায়গা কিন্তু এটা। একদিনের ট্যুরের জন্য এখানে আসা যেতে পারে এবং খুবই ভালো লাগবে। কেমন আছে দেখা যায় কথা বলতে গেল তুমি করার আমি আরো ভেবেছি যে আমি যেন সরে আসলে আমি ধরবো। এইসব স্যাড আর দেখতে ইচ্ছে করে ছাড় দেখো। কিছু এখানে কালো আসবে, এই অন্যায় হচ্ছে, লটি যাচ্ছে। শুধু ঘন জঙ্গল আর জঙ্গল, সেই জঙ্গলের কিনারার মধ্যে কিন্তু আমরা ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি। একদম এটা বঙ্গোপসাগরের কিনারা, রায়মঙ্গল শেষ হয়েছে এবং বঙ্গোপসাগর যেখানে শুরু হয়েছে ঠিক সেই কিনারায় কিন্তু আমরা এসেছি। এবং এখানে যে নদীর চরে যে অসংখ্য ম্যানগ্রোভ লাগানো হয়েছে তারই চিত্র কিন্তু দেখাচ্ছে। এখানে এসে আমরা জানতে পারলাম যে মাঝে মাঝে এই জঙ্গল নদী পার হয়ে কিন্তু বাঘ এই গ্রামের মধ্যে, অর্থাৎ হেমনগরের এই গ্রামের মধ্যে ঢুকে যায়। আপনাদের দক্ষিণ 24 পরগনা জেলার গোসবা ব্লকের অন্তর্গত কুমিরমারি গ্রামের একটি ঘটনা, ছোট্ট ঘটনা আপনাদের বলে শোনাচ্ছি। ওখানে আমাদের এক আত্মীয়র বাড়ি ছিল। তাদের সে আমাদের জামাইবাবু হয়। তার বাবাকে বাঘে ধরেছে। তার বাবা ওই জঙ্গলে মাছ ধরতে যেত, গেলে বাঘ তাকে, আরো অনেকে ছিল, বাঘ তাকে টার্গেট করে রেখেছিল আগের থেকে। আর মাছ ধরতে ধরতে ভিতরের দিকে চলে গিয়েছে, ওই খাঁড়ির ভিতর দিয়ে যাওয়ার পরে বাঘ তাকে টার্গেট করেছে। করলে সে তার প্রথমে ঘাড়ে অ্যাটাক করেছিল। করলে ওরা ঘাড়ে সবসময় গামছা দিয়ে রাখে, তো ওই জন্যে ঘাড়ে অ্যাটাক করার পরে ওকে ছিটকে জলে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে আরও যারা ছিল তারা যদি ওই লাঠি টাঠি নিয়ে যদি বাঘের দিকে তেড়ে যেত তাহলে হয়তো সে বেঁচে যেত, কিন্তু এরা সেটা করেনি সাহস নিয়ে, যার জন্য সেই লোকটা আজকে মারা গেল। এবারে তার এই পরে আমরা যখন দেখতে গিয়েছিলাম তখন দেখি পায়ের হাঁটুর নিচ থেকে এই হাড়টা পুরো বের করে নিয়েছে আর পার মাংসটা ঝুলে আছে এবং সারা গায়ে বাঘের ছাপ লেগে আছে।
এখন কেমন আছে? এখন বেঁচে আছেন তো উনি? এখন বেঁচে নেই, উনি মারা গিয়েছেন ওই দিনই। আমরা যাচ্ছি বে অফ বেঙ্গলের অভিমুখে। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে ঘন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে এখানে বিএসএফ থেকে একটা বসার জায়গা করে দিয়েছে অতি সাম্প্রতিক। সেই জায়গায় আমাদের ছাত্রছাত্রীরা বসে আছে এবং আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আমাদের ছাত্ররা এগিয়ে চলেছে, খুবই উত্তেজিত আমাদের ছাত্রছাত্রী। আজকে সবাই ব্যস্ত, আজকে ফোনে ব্যস্ত, কেউ কথায় ব্যস্ত, কেউ রিলস ভিডিওতে ব্যস্ত আছে। তার মধ্যেই কিন্তু আমাদের ক্যামেরা চলছে সম্মুখ পানে, সেইভাবে চলছে। আমরাও চলছি। কৌশিক সামনে আছে, কৌশিক আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানে গান করে শোনাবে। ও সুন্দর গান করতে পারে। আগে এবার মালদ্বীপে ও সুন্দর গান করেছিল, একদম নৌ বিহারে করে। আজও সে গান করবে। রিনিয়া, তোমার খুব ভালো লাগছে। তোমরা কি আসবে না? গাড়ি ছাড়া দিচ্ছে। আর তিনজন হলেই ছাড়বো। আমরা যে কথা বলছিলাম, হেমনগর সুন্দরবনের একদম কিনারায়, উত্তর চব্বিশ পরগনার একদম কিনারায় হেমনগর। হেমনগর ব্লকের শেষ প্রান্তে, সেই প্রান্তে একটা সরকারি লজ, হেমনগর গেস্ট হাউস। এই গেস্ট হাউস অতি মনোরম। এখানে থেকে সুন্দরবন অঞ্চলের মধ্যে, গভীর অঞ্চলের মধ্যে যাওয়া যায়। তার যে এটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আসবেন হেমনগর। হাসনাবাদ থেকে সরাসরি বাসে লেবুখালি থেকে নদী পার হয়ে সোজা কিন্তু হেমনগরে আসা যাবে এই লজে। আর এই লজে যদি আপনাদের অনলাইনে এখানে ঘর আমরা বুক করতে পারেন। আর তা যদি সমস্যা হয়, আপনারা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সমস্ত রকম সহযোগিতা করার চেষ্টা করব। এই যে হেমনগর লজ, এখানে থেকে সুন্দরবন অঞ্চলে যাওয়ার একমাত্র লজ, যেটা সুন্দর পরিবেশ মধ্যে এখানে থাকা যায় এবং সব কিছু এখানে মনোরম এবং গ্রাম্য পরিবেশের মধ্যে। একদিনের জন্যে যদি গ্রাম্য পরিবেশের মধ্যে যদি থাকতে চান, এই হেমনগর লজ কিন্তু অন্যতম। আমরা হেমনগর থেকে বেরিয়ে পড়েছি। এবার সরাসরি যাব গোবিন্দঘাটি মাটির বাড়ি। সুন্দর মনোরম জায়গা, সেখানেও কিন্তু গেস্ট হাউস আছে। সেখানেও খুব অতি গ্রাম্য মধ্যে আমরা কিন্তু সেখানেও থাকতে পারবেন। দুই দিকে সোনালি ধানের সমারোহ। কিছুদিনের মধ্যেই গুটি ভরে চাষিরা ঘরে তুলে নিয়ে যাবে সেই চিত্র। সাথে সাথে আমরা কিন্তু এইবার জোশগঞ্জের মধ্যে দিয়ে সোজা চলে যাব গোবিন্দঘাটির মাটির বাড়ি, বিখ্যাত মাটির বাড়ি। একদম গ্রাম্য পরিবেশের মধ্যে। আপনারা এইরকম লজে কখনোই দেখেননি বা থাকেননি। আমরা সেই চিত্র আমরা তুলে ধরব। সেখানে আমরা এসে সুন্দরবনের মধ্যেও যেতে পারেন। এটা একটা অন্যতম জায়গা। সেই জায়গার অভিমুখে আমরা আমাদের ছাত্রছাত্রী নিয়ে এগিয়ে চলেছি। লতিফদা আছে আমাদের সাথে। এই যে লতিফদা আছে, গাড়ি চালাচ্ছে একদম নিরিখ করে। ছাত্রছাত্রী যাতে কোনো রকম কোনো সমস্যা না তৈরি হয়ে যায়, একদম সামনে দিয়ে তীক্ষ্ণ চোখে কিন্তু লতিফদা এগিয়ে চলেছে।
পাশেই হেমনগর বাজার, এখান থেকে বাজার করা যেতে পারে। ইকো বাড়ি আমরা গোবিন্দকাঠি গ্রামের বাড়ির যে ইকো পার্ক, সেই ইকো পার্কের অভিমুখে কিন্তু আমরা এসেছি। এখানকার যে সিস্টেম যেটা জানা গেল যে অনলাইনে বুক করতে হয় রুম, তারপরে এখানে আসতে হয়। সরাসরি এখানে কোনো রুম বুক করা যায় না, ম্যানুয়ালি কোনো রুম বুক করা যায় না। এখানে সরাসরি মানে অনলাইনে বুক করতে হয়, বুক করে তবে এখানে আসতে হয়। সেই গ্রামের বাড়িতে আমরা এসেছি, সুন্দর চারিদিকে গাছ, সেই গাছের মধ্যে এখানে বিভিন্ন রিসর্টগুলো আছে। হ্যাঁ, আসছি। সেই রিসর্টের মধ্যে কিন্তু আমরা এসেছি। এখন বাড়িগুলো কিন্তু সবই মাটির তৈরি। সেই রকম জায়গায় আমরা এসেছি। গ্রামের বাড়ি ইকো রিসর্ট দেখুন। আমরা সামনের দিকে যাচ্ছি। যেহেতু আমাদের কলেজ ছাত্রছাত্রী, এখান থেকে জানা গেল আমাদের 10 মিনিটের জন্য এখানে আমাদেরকে থাকতে দেবে, তারপরে 10 মিনিটের পরে আমাদেরকে স্থান ত্যাগ করতে হবে। ঠিক এইরকম একটা পরিস্থিতি এখানে এসে সৃষ্টি হয়েছে। তবে আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই কলকাতা থেকে বুক করুন, বুক করে আসুন। এখানে কিন্তু কোনো ম্যানুয়ালি ঘর বুক করা যায় না বা থাকা যায় না। সম্পূর্ণ গ্রামের পরিবেশের মধ্যে এখানে রিসর্টগুলো আছে এবং থাকা যাবে, কোনো সমস্যা নেই। এবং বাড়িগুলো কিন্তু সবই কাঁচা। এখানে এসে আমাদের একটা কথা মনে হচ্ছে যে হাসনাবাদের এবং বসিরহাটের মধ্যে যে একটা জায়গা ঘোষবাড়ি, সেখানেও কিন্তু ঠিক এই রকম আদলে বাড়ি তৈরি আছে, রিসর্টগুলো আছে এবং সেখানে কিন্তু সুন্দর থাকা যায়। এখানে এই দেখা যাচ্ছে রক্তকরবী, সুন্দর পরিবেশ। এই পরিবেশের মধ্যে যদি আপনি একদিন বা দুদিন কাটাতে চান তাহলে কলকাতা থেকে অনলাইনে আপনাকে এই রিসর্ট বুক করতে হবে। এই রিসর্ট বুক করে তারপরে কিন্তু আপনাদের এখানে আসতে হবে। সুন্দর সুন্দর মনোরম পরিবেশ, আমরা সবটাই দেখাচ্ছি। সুন্দর লাগছে। এই ঘরটার নাম হচ্ছে মৌরলা। সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, যে পরিবেশ কিন্তু শহর অঞ্চলে কলকাতায় বা দীঘা বলেন, পুরী বলেন, বকখালি বলেন, এই রকম পরিবেশ, মনোরম পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে সুন্দর, মনোরম এবং পরিচ্ছন্ন, অতি পরিচ্ছন্ন এবং কোনো রকমভাবে কোলাহলবিহীন এই রিসর্টগুলো এখানে তৈরি হয়েছে এবং সুন্দর থাকার ব্যবস্থা এবং বিকেলের যে সময়গুলো কাটাবেন সেই জায়গাগুলো কিন্তু এখানে আছে এবং সুন্দরভাবে এই দেখুন সুন্দরভাবে আছে। এখানে সুন্দরভাবে এখানে বিকেলের দিকে কাটানো যাবে। পাশেই সবুজের সমারোহ, ধান ক্ষেত, একদম পুরো গ্রাম বলছে যেটা বোঝায়। একটু নিরিবিলি থাকতে হলে, পাখির ডাক শুনতে হলে অবশ্যই এই গোবিন্দকাঠি গ্রামের বাড়ি যে ইকো রিসর্ট, এখানে আপনাকে আসতে হবে। সুন্দর একটা পরিবেশ। থানকুনি গাছ দেখুন, গ্রামের বাড়ি থানকুনি। এই গ্রামের বাড়ির যে পুকুর, সেই পুকুরটাই এখানে আছে। সেই পুকুরের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। জলটা খুব বেশি সুন্দর নয়। হাঁস, মাছও আছে। হ্যাঁ, আসছি। গ্রামের বাড়ি,
বর্ণালী আসছে, বিপাশা আসছে, দিশা আর জয়ন্তী কিন্তু সেলফি তোলার জন্য ব্যস্ত। আচ্ছা আচ্ছা রিনিয়া, তোমার মুখ দিয়ে একটু শুনি, আমরা গতবারে টাকি মালদ্বীপে গেছিলাম, সেই পরিবেশ ভালো লেগেছে না এই পরিবেশটা ভালো লেগেছে? টাকির মালদ্বীপ পরিবেশ ভালো লাগেনি? এই পরিবেশটা ভালো লেগেছে মালদ্বীপ? দারুণ। আচ্ছা, তোমার এলাকার, সেই কারণে এটা নতুন জায়গায় এসে এটা ভালো লাগছে। নিশ্চয়ই না, খোপায় ফুল দিয়ে দিচ্ছে কিন্তু। ঠিক আছে, রাখি হয়েছে, বুঝতে পারি। খোপায় গাঁদা ফুল দা। আমরা বন্যা, আমরা কিন্তু যখনই বেড়াতে যাই একটা জিনিস কিন্তু আমার চোখে ধরা পড়েছে, যেখানে যাই এই দিশা আর রিনিয়া একসাথে কেন থাকে? আমি দেখি বারবার লক্ষ্য করি। হ্যাঁ দিশা, আমার কথা শুনতে পেয়েছো কি তুমি? আমরা যেখানে যাই বেড়াতে, ও সেই কারণে তোমরা একসাথে থাকো, মনের প্রভাবটা অপরকে প্রভাবিত করে। আমরা হিঙ্গলগঞ্জ থেকে সরাসরি গিয়েছিলাম হেবনগরে, সেখানে বঙ্গোপসাগর দেখে এসেছি, রায়মঙ্গল দেখেছি এবং অবশেষে আমরা এসেছি গোবিন্দকাঠি মাটির বাড়ি ইকো রিসর্টে। এখানে একটা অসাধারণ গ্রাম্য পরিবেশ, যে পরিবেশের মধ্যে কোনো রকম মানুষের কোলাহল নেই, আছে শুধু পাখির চারিদিকে কলরব, যা আপনাকে মুগ্ধ করে দেবে। এবং সেই রকম পরিবেশের মধ্যে আমরা এসেছি। আর এখানে এসে আমরা যে সিস্টেমটা জানতে পারলাম, এই মাটির বাড়িগুলোর সম্পূর্ণ নামটা যা আছে কাজেও সেটাই আছে, বাড়িগুলো সব মাটির এবং অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে যে অসাধারণ পরিচ্ছন্ন, মানে ছোট্ট ছোট্ট ঘর এবং অসাধারণ পরিবেশ, শীতল পরিবেশ। এবং এখানে আসতে গেলে যেটা আপনাকে মেনটেন করতে হবে, যে কলকাতা থেকে আপনাকে সরাসরি যদি আসতে চান তাহলে অনলাইনে আপনাকে এখানকে রিসর্ট বুক করতে হবে, অনলাইনে রিসর্ট বুক করে তবে এখানে আসতে হবে। আপনি যদি মনে করেন এই গোবিন্দকাঠি সরাসরি এই মাটির বাড়িতে এসে রিসর্ট বুকিং করবেন বা নেবেন, কিন্তু আপনি পারবেন না। এটাই হচ্ছে এখানকার সিস্টেম, এখানকার কালচার, এখানকার প্রথা, রীতিনীতি। আর আপনাদের যদি ভালো লাগে বা কিংবা আপনারা যদি এখানে আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরাও আপনাকে সহযোগিতা করতে পারি। আমরা দেখলেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। ছাত্রছাত্রীরা শুধু বসে আছে। তুমি যাও, একটুখানি যাও, আমাদেরটা কেউ করে দিচ্ছে না, তুমি বসো, ধর তুমি দোল খাবা, দোল খাও, আমি করে দিচ্ছি। সুন্দর সুন্দর শীতের ফুল, রংবাহারি ফুলও কিন্তু এখানে আছে। প্রজাপতি লতিফ দাও দিকে। এই বাড়িটার নাম গলদা। প্রত্যেকটা বাড়ির একটা একটা করে নাম আছে এবং সুন্দর পরিবেশের মধ্যে আপনি যখন এই ঘরটার মধ্যে ঢুকবেন, একটা পাশে সবুজের সমারোহ, বিভিন্ন গাছ, যা আপনাকে মুগ্ধতায় পরিপূর্ণ করে দেবে। প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু একদম পুরো প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ ছাড়া আর কিছুই এখানে পাওয়া যাচ্ছে না। রুমের নাম ভেটকি। প্রত্যেকটা রুমের নাম কিন্তু একটা নতুন নতুন নাম, তালা দেওয়া আছে, সুতরাং এখানে কোনো গেস্ট নেই। আছে
আমরা সকাল থেকে বলছিলাম শুধু ঘর হইতে 2 পা ফেলিয়া একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু, সেই বিন্দু বিন্দু করে নিয়েই আমরা সিন্ধু করতে চাই। আজকে আমরা ঘর থেকে বাইরে এসেছি এবং মাটির ঘরে আমরা এসেছি। গোবিন্দকাঠি ইকো রিসর্ট মাটির বাড়ি, সেখানে এসেছি। আমরা পেয়ে গেছি আমাদের শেষের কবিতা পাঠ কেন্দ্রে সায়ন এবং বন্যাকে। অনেকদিন পরে আমাদের কাছে এসেছে, আমাদের নিমন্ত্রণ করেছে। তার উদ্দেশ্যে আজকে আমরা হই হই করতে করতে আমরা সুন্দরবন লাগোয়া, বঙ্গোপসাগরের লাগোয়া আমরা গেছিলাম। আমরা এখানে একটা ছোট্ট একটা উপহার আমরা আমাদের পাঠকেন্দ্র পক্ষ থেকে বন্যা এবং সায়নের হাতে আমরা এই ক্ষুদ্র প্রয়াসটুকু, আমাদের ছাত্রছাত্রীদের ছোট্ট প্রয়াসটুকু আমরা উপহার দিচ্ছি। আমরা গোবিন্দকাঠি গ্রামের বাড়ি থেকে ফিরছি, দেখা হয়ে গেছে এবং খুব ভালো লেগেছে। আজকে কেমন লেগেছে জয়ন্তী? আজকে ভীষণ ভালো, সুন্দর। আবার আসবো আমরা বন্ডালি, কেমন? একদম আবার আসবো আমরা, খুব সুন্দর লেগেছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার কাজলা দিদির শলক বলা কই। বাঁশবাগানের মধ্যেই গ্রামের বাড়ি, মাটির বাড়ি, গোবিন্দকাঠি, হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাঠি। সেই গোবিন্দকাঠিতে নতুন রিসর্ট ইকো পার্ক মাটির বাড়ি, সেই মাটির বাড়ি থেকে আমরা ঘুরে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার সোজা যাব নবদুর্গায়। ওখানে যাব আমরা বন্যার বাড়িতে। সেখানে প্রচুর রান্না বান্না হয়েছে, কবজি ডুবিয়ে আজকে খাওয়া হবে। আজকে কৌশিকেও আসছে, ওর মনটা আজকে খারাপ কেন আমরা বুঝতে পারছি না, ওর মনটা খুব আজকে বিষণ্ণ। এটা বলো বলো বলো, কেউ নেই, বলো বলো বলো, আরে যা মনে আছে তাই বল। একদিন আমি ঘুরতে গিয়েছি সুন্দরবনের জঙ্গলে, আমরা একটা বন্ধু বান্ধবরা মিলে একটা ট্যুরে গিয়েছিলাম। গিয়ে সেখানে দেখি আমাদের যে গাইড ছিল সে গল্প করছিল যে একটা মানুষ এই পথ যদি শেষ হয় এই গানটা করবো, যা খুশি করো না, দাঁড়াও দেখি। ও এখনো তো ভিডিও হচ্ছে না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না তুমি বলো। আর